আচ্ছা, আমরা ক্যাশ ইনফ্লোস মানে টিপিক্যাল ক্যাশ ইনফ্লোস, টিপিক্যাল ক্যাশ আউটফ্লোস পর্যন্ত দেখছিলাম, ঠিক না? লার্নিং অবজেক্টিভ পড়ছি আমরা, ক্যাপিটাল বাজেটিং কি, কিভাবে ইউজ করে, কয়েকটা সংজ্ঞা, তারপর হচ্ছে টিপিক্যাল ক্যাপিটাল বাজেটিং ডিসিশন গুলা কি কি, কিসের ভিত্তিতে ডিসিশন নেয়, কি টাইপের ডিসিশন হয়, তারপর হচ্ছে টাইম ভ্যালু অফ মানি দেখছি আমরা, টাইম ভ্যালু অফ মানি কিভাবে কাজ করে সেটা আমরা দেখলাম। মানে দুই ধরনের ইকুয়েশন দেখছি আমরা, একটা হচ্ছে অ্যানুইটির ক্ষেত্রে আর একটা হচ্ছে যদি আনইভেন ক্যাশ ফ্লো হয় তখন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ক্যাশ ফ্লোর কিছু উদাহরণ দেখছি, টাইম ভ্যালু অফ মানির কিছু এক্সাম্পল দেখছি, এবং লাস্টে আমরা কি দেখছি, টিপিক্যাল ক্যাশ আউটফ্লো গুলা কি কি এবং ক্যাশ ইনফ্লো গুলা কি কি। আচ্ছা, তো আমরা নেক্সটে যাই। আজকে হচ্ছে দেখেন একটা জিনিস, এখানে টার্মটা হচ্ছে রিকভারি অফ অরিজিনাল ইনভেস্টমেন্ট। আচ্ছা, ইনভেস্টমেন্ট যে আপনি করতেছেন, ঠিক আছে, সেই ইনভেস্টটা আপনার কি পরিমাণ রেট, কি পরিমাণ রেটে রিটার্ন নিলে আপনার সেই ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসবে, ঠিক আছে, এইটাই হচ্ছে রিকভারি অফ অরিজিনাল ইনভেস্টমেন্ট। মানে কত সময়ের মধ্যে সেটা উঠে আসতেছে। মনে করেন যে আজকে আপনি ধরেন $1000 ইনভেস্ট করলেন, তো এটা থেকে আপনি তো প্রফিট পাবেন সেই প্রজেক্টটা থেকে, সে কত সময় পর সেই প্রজেক্টটা থেকে আপনার প্রফিটটা উঠে আসতেছে, বা হচ্ছে কি পরিমাণ রেট অফ রিটার্ন নিয়ে আপনি যদি প্রজেক্টটাতে ইনভেস্ট করেন, মানে কত সময় পর সেই টাকাটা উঠে আসতেছে, এই জিনিসটা হচ্ছে রিকভারি অফ অরিজিনাল ইনভেস্টমেন্ট। তো এক্সাম্পল দেখেন, এখানে কি বলছে যে সেন্ট জোসেফ হসপিটাল কি করছে, একটা এক্সট্রা মেশিনের অ্যাটাচমেন্ট যেই ম্যাটেরিয়াল গুলো আছে বা হচ্ছে অ্যাটাচমেন্ট যেই ইয়াগুলো আছে, মেশিনারিজ গুলো আছে, সেগুলা কিনবে। তো সেখানে তার কস্ট হয়েছে কত, $3170, ঠিক আছে। আচ্ছা, তো এটার মানে লাইফ স্প্যান তারা ধরে নিচ্ছে 4 বছর, এবং এটার স্যালভেজ ভ্যালু হচ্ছে 0। তার মানে 4 বছর পরে এটার আর কোনো মানে বিক্রয় মূল্য থাকবে না, মানে এটার মানে বিক্রি করার মতো কিছু থাকবে না। আচ্ছা, আর হচ্ছে ইনক্রিজ ইন অ্যানুয়াল ক্যাশ ফ্লোস $1000। এখন এই জিনিসটা কি, ইনক্রিজ ইন অ্যানুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে আমি যদি এই মেশিনের মানে এক্সট্রা মেশিনের অ্যাটাচমেন্ট গুলা কিনি, ঠিক আছে, তাহলে হচ্ছে আমি প্রতি বছর আমার যে লাভ হইতেছে বা হচ্ছে প্রফিট, সেটা আমার $1000 করে আমি প্রফিট পাবো, ঠিক আছে। মনে করেন যে আজকে যদি আমি $3170 খরচ করে এই অ্যাটাচমেন্ট গুলা কিনি, 1 বছর পর এই অ্যাটাচমেন্ট কেনার কারণে আমি $1000 পাবো, তারপর আবার 1 বছর পর আবার $1000 পাবো। তো এরকম কয় বছর পর্যন্ত পাবো, 4 বছর পর্যন্ত পাবো, ঠিক আছে। তো হচ্ছে আবার নিচে একটা শর্ত লেখা দেওয়া আছে, কি বলছে যে নো ইনভেস্টমেন্টস আর টু বি মেড আনলেস দে হ্যাভ অ্যান অ্যানুয়াল রিটার্ন অফ অ্যাট লিস্ট 10%। মানে হচ্ছে তারা যদি 10% রিটার্নে টাকাটা না পায়, ঠিক আছে, তাহলে তারা কোনো ধরনের ইনভেস্টমেন্ট করবে না, ঠিক আছে। তার এখন প্রশ্ন হচ্ছে হসপিটালের কি ইনভেস্ট কি করা উচিত কি উচিত না, ঠিক আছে। তার মানে এখন আমার কি হিসাব করতে হবে, বা মানে ম্যাথটার অ্যাপ্রোচটা কি রকম হবে, আপনারা মানে কেউ বলতে পারবেন? আইডিয়া করেন, সমস্যা নাই, ভুল হইলেও সমস্যা নাই, আইডিয়া করেন। এখানে দেখেন, আমার প্রত্যেক বছর, ঠিক আছে, $1000 করে আমার কি হচ্ছে, লাভ হইতেছে বা প্রফিট হইতেছে, ঠিক না? তো 1 বছর পর 1000, 2 বছর পর 1000, 3 বছর পর 1000, 4 বছর পর 1000। তো এই যে বছর বছর যে আমার অ্যামাউন্ট যে আসতেছে, এই অ্যামাউন্টটা কি সেম না সেম না, ইভেন না আনইভেন? ইভেন সেম একটা স্যার। অ্যামাউন্ট, ইভেন একটা অ্যামাউন্ট, এবং ইভেন যখন অ্যামাউন্ট হইতেছে আমার প্রত্যেক বছর বছর, তখন আমি এই অ্যামাউন্টটাকে কি বলি, অ্যানুইটি। অ্যানুইটি বলি। তাহলে এইটুকু তো বুঝতে পারছেন এই জায়গায় কোন ফর্মুলা ইউজ করবেন, জি স্যার, অ্যানুইটির অ্যানুইটির ফর্মুলা। ফর্মুলা ইউজ করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমার বছর বছর যে $1000 আমি যেটা পাইতেছি প্রফিট, সেটা হচ্ছে আমার অ্যানুইটি হিসেবে আমি এখানে অ্যানুইটির ফর্মুলা ইউজ করব, এইটুকু বুঝলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমার একবারে প্রথমেই যে ইনিশিয়াল কস্ট, সেই কস্টটা কত, $3170, ঠিক আছে। এখন ম্যাথটা বোঝার চেষ্টা করেন। এখানে বলছে যে 10% রিটার্ন, মানে 10% রেটে রিটার্ন না হইলে তারা কি করবে না, ইনভেস্ট করবে না। এখন আমার হচ্ছে আমি কি করব, আমার যদি ফর্মুলাটা ইউজ করতে হয় অ্যানুইটি যে ফর্মুলা, ওই ফর্মুলাতে আমার কি বসাইতে হয়, দুইটা ভ্যারিয়েবল আছে আমি জানি, একটা হচ্ছে আর আর একটা হচ্ছে এন। তো আর এর ভ্যালু আমি এখানে কি বসাবো, 10% বসাবো, ঠিক আছে। 10% বসানোর পর আর নাম্বার অফ ইয়ার্স তো এন যেটা, সেটা তো 4 দেওয়াই আছে, ঠিক আছে। তো বসানোর পর আমি দেখব কি যে আমার যে লাভটা বা হচ্ছে প্রফিট, ঠিক আছে, সেটা কি আমার কস্টের চাইতে বেশি আছে কিনা। মানে আমি সবকিছু তো প্রেজেন্টে নিয়ে আসবো, প্রেজেন্টে নিয়ে আসার পর দেখবো যে আমার যে প্রফিট, সেটা কস্টের চাইতে বেশি আছে কিনা। যদি কস্টের চাইতে বেশি থাকে,
তাহলে হচ্ছে আমার প্রজেক্টটা কি অ্যাকসেপ্টেবল। আর যদি কস্টের চেয়ে কম হয়ে যায় তখন আমার কি লস হইতেছে, তখন তো আমি এই ইনভেস্টমেন্ট প্রজেক্ট মানে অ্যাকসেপ্ট করব না। বুঝা গেছে? কনসেপ্টটা বুঝা গেছে? আচ্ছা, যদি জি স্যার। বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা ম্যাথটা এখন দেখি। এখানে দেখেন কি করা আছে। প্রথমে হচ্ছে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, ঠিক আছে, যেটা হচ্ছে প্রত্যেক বছর বছর আমি পাইতেছিলাম। এক বছর থেকে মানে প্রথম বছর থেকে শুরু 4 বছর পর্যন্ত। তো ক্যাশ অ্যামাউন্ট কত, অ্যানুইটি $1000 এবং 10% ফ্যাক্টর, যেটা আপনারা যদি ওই যে চার্টটা খেয়াল করেন অথবা হচ্ছে সরাসরি ফর্মুলা ইউজ করেন, ঠিক আছে, 1 ডিভাইডেড বাই আর, তারপর হচ্ছে কি ওই যে ফর্মুলাটা ছিল না, এই যে এই ফর্মুলাটা 1 ডিভাইডেড বাই r 1 মাইনাস 1 upon 1 প্লাস r টু দি পাওয়ার n। এখানে যদি আপনারা 10% এর 4 বছর দেখেন, এই যে চার্টে খেয়াল করেন 3.170 আছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, আপনারা এই চার্ট খেয়াল করলেও পারবেন অথবা হচ্ছে সরাসরি ফর্মুলাতে ভ্যালু বসাইলেও পারবেন। ঠিক আছে, তো এখানে যদি আমি বসাই তাহলে হচ্ছে কত আসতেছে 3170। আর হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত ছিল, মানে একদম যেটা আমি শুরুতে খরচ করতেছি সেটাও কত ছিল 3170, এবং এটা যেহেতু প্রেজেন্টে তাই জন্য এটার ফ্যাক্টর কত হইতেছে 1। এটা বুঝতে পারছেন? এটাতে কোনো কনফিউশন আছে? প্রেজেন্ট যেহেতু এটা যে 1 হইছে, কারণ হচ্ছে আপনি যদি 1 প্লাস r টু দি পাওয়ার 0 বসান আলটিমেটলি, তো সেটা কত হইতেছে 1 না? ঠিক আছে, ওই কারণেই। আচ্ছা, তো এখন দেখেন এইখানে আমি 3170 এর পাশে একটা ব্র্যাকেট দিছি। এই ব্র্যাকেট দেওয়ার মানেটা কি? এই ব্র্যাকেট দেওয়ার মানেটা হচ্ছে এটা হচ্ছে আমার খরচ বা হচ্ছে ক্যাশ আউটফ্লো। এখন এরকম যখন আপনি চার্ট করে হিসাব করবেন তখন হচ্ছে আপনি এখানে মাইনাস দিলেও পারেন অথবা হচ্ছে শুধুমাত্র একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবেন। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা মানে হইতেছে এটা অলরেডি নেগেটিভ। আবার এমন কাজ করেন না যে মাইনাসও দিছি ফার্স্ট ব্র্যাকেটও দিছি, যে কোনো একটা ইউজ করবেন। ঠিক আছে, হয় মাইনাস সাইন না হয় হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তো এখন দেখেন আমার ক্যাশ ইনফ্লো হচ্ছে $3170, ক্যাশ আউটফ্লো হইলো $3170। তাহলে আমার নেট প্রেজেন্ট ভ্যালু যেটা আছে সেটা কত হইলো 0। এখন হচ্ছে আমার নেট প্রেজেন্ট ভ্যালু যেহেতু 0, তার মানে কি এটা নেগেটিভ না। তার মানে আলটিমেটলি আমার এই যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটা আমার কি একদম পুরো পারফেক্ট 10% রিটার্নে আমার টাকাগুলো ফিরাই দিতেছে না, বা হচ্ছে 10% রিটার্ন প্রোভাইড করতেছে না। যদি পজিটিভ হইতো তখন আমি বলতে পারতাম হ্যাঁ 10% এ রিটার্ন করতেছে এবং তাতে আমার কিছু প্রফিটও থাইকা যাইতেছে। যেহেতু এখানে একদম পুরো নেট প্রেজেন্ট ভ্যালুটা 0, ঠিক আছে, সেহেতু আমার কি হইতেছে না 10% এর রিটার্ন করতেছে ঠিকই, কিন্তু আমার কোনো বাড়তি প্রফিট হচ্ছে না। আর যদি এই ভ্যালুটা নেগেটিভ হয়ে যেত, নেগেটিভ হওয়ার মানে কি সে 10% এর রিটার্নই করতে পারতেছে না, উল্টা আমার লস হইতেছে। বুঝা গেছে ম্যাথটা? বুঝতে পারছেন না কনফিউশন আছে? স্যার একটু কনফিউশন আছে, আরেকবার। স্যার আচ্ছা, আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আর আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করেন। এখানে হচ্ছে আমার প্রশ্নে কি দেওয়া ছিল দেখেন, যে আমার যে এক্সট্রা মেশিনের অ্যাটাচমেন্ট, ঠিক আছে, সেই অ্যাটাচমেন্টে আমার কস্টটা কত, মানে ইনিশিয়াল কস্ট, মানে শুরুতে আমি এটা দিয়ে দিছি, মানে শুরুতে এই টাকাটা খরচ করে আমি পার্টস গুলা কিনছি, বুঝতে পারছেন, সেটা হচ্ছে কত $3170, এবং ধরে নিছি এই পার্টস গুলার লাইফ স্প্যান হচ্ছে 4 বছর। ঠিক আছে, আচ্ছা, আর স্যালভেজ ভ্যালু মানে হচ্ছে 4 বছর পর এটা আমি কি দামে বিক্রি করতে পারবো, বা 4 বছর পর এটার কোনো বিক্রয় মূল্য থাকবে কিনা। তো সেটা বলে দিছে এখানে 0, তার মানে নাই, তো স্যালভেজ ভ্যালু নিয়ে আমার মাথা ব্যথা নেই। আচ্ছা, তারপরে দেওয়া আছে কি ইনক্রিজ ইন অ্যানুয়াল ক্যাশ ফ্লোস হচ্ছে $1000, মানে হচ্ছে প্রথম বছর পর আমি $1000 পাবো, দ্বিতীয় বছর পরও $1000 পাবো, তৃতীয় বছর পর $1000 পাবো, চতুর্থ বছর পরও $1000 পাবো। এই জিনিসটা হচ্ছে আমার ইনকাম বা হচ্ছে আমার প্রফিট, বা এই প্রজেক্টটা থেকে বা হচ্ছে আমি যে অ্যাটাচমেন্ট গুলা আমি এখানে যে প্রোভাইড করলাম, ঠিক আছে, তো এইগুলার কারণে আমি হচ্ছে আমার ইনকাম হচ্ছে বা হচ্ছে প্রফিট হচ্ছে বা হচ্ছে আমার রেভিনিউ হচ্ছে বছরে কত $1000। এখন যেহেতু এই অ্যামাউন্টটা আমার কি সেম ইভেন, এই কারণে এটাকে আমি বলতে পারি যে অ্যানুইটি, এবং এই কারণে অ্যানুইটির ফর্মুলা আমি ইউজ করব। এবং এখানে বলছে কি দেখেন যে 10% রিটার্ন যদি না থাকে তাহলে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হবে না। তাহলে আমি মিনিমাম রিটার্ন রেটটা 10% ধরেই হিসাব করি। ঠিক আছে, তো এই কারণেই এইখানে হচ্ছে যে ক্যাশ ইনফ্লোটা আছে $1000, এটাকে 10% রেট ধরেই আমি হিসাব করছি। কারণ হচ্ছে 10% না হলে তো কি করব না, ইনভেস্ট তো করব না, ঠিক না? তো 10% এর 4 বছরের ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে 3.170, আমরা একটু আগেও দেখছি। এই যে 10% এর 4 বছরের ফ্যাক্টর হচ্ছে আমার 3.170।
চার্টটা যদি থাকে আপনারা চার্ট দেখে করতে পারেন, চার্ট তো দেওয়াই থাকবে পরীক্ষায়। আর যদি তাও মনে হয় যে না আমি চার্ট দেখে করবো না, সরাসরি এই যে ফর্মুলাতে ভ্যালু বসাই দিতে পারেন। আচ্ছা, গেল। তো এখন হচ্ছে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 3170, যেহেতু হচ্ছে এটা আমার আউটফ্লো, এই কারণে হচ্ছে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিছি। ফার্স্ট ব্র্যাকেট যদি না দিতাম তাহলে এখানে একটা নেগেটিভ সাইন দিতাম। আচ্ছা, এখন হচ্ছে আমি কি, এটা হচ্ছে আমার ইনফ্লো, এটা হচ্ছে আমার আউটফ্লো, বিয়োগ করতেছি, আমার থাকতেছে কত, 0। ঠিক আছে, এখন দেখা যাইতেছে যে আমি 10% ফ্যাক্টর ইউজ করলে বা হচ্ছে 10% রিটার্ন রেটটা ইউজ করলে আমার মানে নেট প্রেজেন্ট ভ্যালু থাকতেছে 0। তার মানে আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে পারি, বা হচ্ছে এই যে আমার অ্যাটাচমেন্ট কেনার যে প্রজেক্টটা আছে সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু এখানে আমার কি হইতেছে না, কোনো ধরনের প্রফিট হইতেছে না, কিন্তু আমি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে পারি। কারণ কি, কারণ হচ্ছে আমার এই প্রজেক্টটা একদম পুরো পারফেক্ট 10% একটা রিটার্ন দিতেছে। যদি এখানে নেগেটিভ হয়ে যেত তাহলে আমি বলতে পারতাম না যে এখানে 10% রিটার্ন হচ্ছে। ঠিক আছে, যেহেতু 0 চলে আসছে তার মানে কি 10% রিটার্ন হইতেছে। আবার যদি এইখানে মনে করেন যে একটা পজিটিভ ভ্যালু থাকতো তাহলে আমি বলতে পারতাম হ্যাঁ 10% রিটার্ন তো সে দিছেই, করছেই, এবং আমার এই পরিমাণ অ্যামাউন্ট মানে যেটা পজিটিভ এখানে থাকতো সেই পরিমাণ অ্যামাউন্ট আমার কি হয়েছে, প্রফিট হয়েছে। ঠিক আছে, নেক্সটে যখন এক্সাম্পল গুলো দেখবো তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। স্যার সবাই কি বুঝতে পারছেন? কারণ হচ্ছে মাত্র 1-2 জন রেসপন্স করতেছে। স্যার ইয়েস্টারডে যে সময় বলছিলেন স্যার যে মানে ফ্যাক্টরের রিটার্নটা, ওইটা নিয়ে স্যার এখনো কনফিউশনে আছি স্যার। মানে এই কি, মানে এই পার্সেন্ট রিটার্নটা কি, মানে কোন ভ্যালুর উপর রিটার্ন দিতেছে? কোন ভ্যালুর উপর রিটার্ন দিতেছে, এটা আপনার রিটার্ন দিতেছে, এটা সোজা কথা হচ্ছে এটা একটা ফ্যাক্টর। ঠিক আছে, এটা বুঝেন। প্রথমে হচ্ছে এই জিনিসটা কি পার্সেন্ট রেটে রিটার্ন দিতেছে। এখন মনে করেন আপনি হচ্ছে আজকে 100 টাকা কাউকে ধার দিচ্ছেন। ঠিক আছে, আপনি তাকে বললেন যে তুই আমারে 20% রেটে আমারে কি করবি, এই জিনিসটা ফেরত দিবি। ঠিক আছে, এই করো এরকম কিছু বললেন যে 1 বছর পর, তো 1 বছর পর সে আপনাকে কয় টাকা ফেরত দিবে নরমালি হিসাব করেন? এই ফ্যাক্টরের সাথে গুণ দিয়ে হ্যাঁ, এই যা ফ্যাক্টরের টাকা সাথে আসবে। গুণ দিয়ে 120 টাকা ফেরত দিবে। ঠিক না, এরকম না? তো জিনিসটা হচ্ছে এইরকম। এখন ওইটা তো গেল সরাসরি সম্পর্ক। ঠিক আছে, কিন্তু ওইটাতে আমি বললাম জাস্ট 20% বেশি বা হচ্ছে 20% কম। ঠিক আছে, ওইরকম। এখন এই জিনিসটা এখানে যে ফ্যাক্টরটা, এই ফ্যাক্টরটা কিন্তু এরকম না যে 20% বেশি 20% কম। ঠিক আছে, এই ফ্যাক্টরটার জন্য একটা মানে আমার পার্টিকুলার ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাই আমি আপনাদের দেখাইছি যে হচ্ছে এইটা। ঠিক আছে, যদি আমার আনইভেন ক্যাশ ফ্লো হয় সেটা হচ্ছে এইটা, সরাসরি সম্পর্কটা হচ্ছে এইরকম। ঠিক আছে, আর যদি আমার অ্যানুইটি থাকে তখন হচ্ছে সেই ফ্যাক্টরটা ফর্মুলা হচ্ছে এইটা। সোজা সাপটা কথা, এই যে রিটার্ন রেটটা না, এই রিটার্ন রেটটা হচ্ছে একটা ফর্মুলা ফলো করে এবং এই ফর্মুলাটা হচ্ছে এইটা। এখন বোঝা গেছে? আর আপনি যে জিজ্ঞেস করতেছেন মানে কিসের উপরে রিটার্ন করতেছে, সেটা হচ্ছে আপনার যে ক্যাশ ইনফ্লো বা হচ্ছে আপনার যে পরিমাণ টাকা প্রফিট হচ্ছে বা হচ্ছে যে পরিমাণ টাকা আউটফ্লো হচ্ছে, অথবা হচ্ছে যে অ্যানুইটি আপনার ইনফ্লো হইতেছে। ঠিক আছে, সেই টাকার উপরে হচ্ছে রেটটা। ঠিক আছে, সেই টাকাকে আমি এই রেটে প্রেজেন্টে নিয়ে আসতেছি। আমি যে কাজগুলো করতেছি, যে ফ্যাক্টর গুণ করতেছি, গুণ করার ফলে আমি কি করতেছি, যে টাকাটা আমার ফিউচারে পাওয়ার কথা সেই টাকাটাকে আমি কিসে নিয়ে আসতেছি, প্রেজেন্টে নিয়ে আসতেছি না। তো এই ফ্যাক্টর গুলো হচ্ছে আলটিমেটলি আমার প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। মানে হচ্ছে আমি ফিউচারের টাকাগুলোকে প্রেজেন্টে হিসাব করার জন্য এই ফ্যাক্টর গুলো ইউজ করতেছি। ঠিক আছে, কারণ হচ্ছে ফিউচারের টাকা যেটা আছে বুঝছি স্যার। সেটা হচ্ছে প্রেজেন্ট নিয়ে আসলে অবশ্যই কমে যাবে। ঠিক না? তো এই কারণে হচ্ছে এই ফ্যাক্টর গুলো ইউজ করে আমি হিসাব করে সামনে মানে এই ভ্যালু গুলোকে প্রেজেন্টে নিয়ে চলে আসতেছি। বুঝা গেছে? জি স্যার, জি স্যার, বুঝছি স্যার। কনফিউশন থাকলে বলেন তারপরে। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখানে একটা জিনিস দেখলাম যে এই যে নেট প্রেজেন্ট ভ্যালু। তা আমরা তো এই জিনিসটা এখনো পড়ি নাই যে নেট প্রেজেন্ট ভ্যালুটাকে আমি প্রেজেন্ট ভ্যালু করছি। প্রেজেন্ট ভ্যালু মানে হচ্ছে ফিউচারের অ্যামাউন্টটাকে আমরা প্রেজেন্টে নিয়ে আসলাম বিভিন্ন ধরনের ফ্যাক্টর গুণটুন কইরা। ঠিক আছে, তো নেট প্রেজেন্ট ভ্যালুটা আবার কি? তো নেট প্রেজেন্ট ভ্যালুটা আর কিছুই না, যেটা হচ্ছে কি আপনার, আমি প্রথমে কি করছি, টোটাল ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করছিলাম, এই যে এখানে ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করছি। তারপরে কি ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করছি। ঠিক আছে, এবং তারপরে কি করছি, ক্যাশ ইনফ্লো প্রেজেন্ট ভ্যালু থেকে ক্যাশ আউটফ্লো প্রেজেন্ট ভ্যালুটা বাদ দিয়ে দিচ্ছি। তো যেটা থাকতেছে সেটাই হচ্ছে আমার কি, নেট প্রেজেন্ট ভ্যালু। এবং এখানে দেয়া আছে দেখেন,
যে প্রথমে আমি কি করব, ক্যাশ ইনফ্লো প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করব, তারপরে কি ক্যাশ আউটফ্লো প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করব, এবং আলটিমেটলি আমি কি করব, এই দুইটা বিয়োগ করে দিলেই আমি আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে আমার কি নেট প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, কোনটা থেকে কোনটা বিয়োগ করবেন এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমার ক্যাশ ইনফ্লো থেকে ক্যাশ আউটফ্লো বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমি যদি আউটফ্লো থেকে ইনফ্লো বিয়োগ করে দেই তাহলে হচ্ছে আমার যদি ভ্যালু পজিটিভ আসে তখন আমার আলটিমেটলি কি হলো, ভ্যালু পজিটিভ কিন্তু আমার লস না, কারণ হচ্ছে আমার খরচ বেশি ইনকাম কম। তো এই কারণে হচ্ছে আমি ইনকামটা যেটা সেটা হচ্ছে উপরে রাখবো, আউটফ্লোটা ইনকাম থেকে বিয়োগ করব। তো এর ফলে যদি বিয়োগ ফলটা পজিটিভ আসে তার মানে আমি কি বুঝবো, আমার কি হয়েছে, এই প্রজেক্ট থেকে আমার একটা প্রফিট হয়েছে। আর যদি নেগেটিভ আসে আমার বিয়োগফলটা তখন আমি কি বুঝবো, যে আমার এই প্রজেক্ট থেকে লস হয়েছে। ঠিক আছে, তো সোজা আপনি একটা एग्जांपल চিন্তা করেন, আগের एग्जांपलটাই, যে এখানে আমার ইনফ্লো হচ্ছে $3170, আমার আউটফ্লো হচ্ছে $3170, তার মানে এখানে হচ্ছে আলটিমেটলি নেট প্রেজেন্ট ভ্যালু 0, তার মানে আমার এখানে কি কোনো প্রফিটও হয় নাই, কোনো লসও হয় নাই, আমি যে ইনভেস্ট করছি সোজা মানে সোজা সাপটা কথা সেই টাকাটা উঠে আসছে শুধুমাত্র, আমার এখানে কোনো প্রফিটও হয় নাই এবং কোনো লসও হয় নাই, একদম পুরো হালাল একটা ব্যবসা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো নেট প্রেজেন্ট ভ্যালু এখন হচ্ছে আমরা দেখি যে নেট প্রেজেন্ট ভ্যালু যদি আমার একটা পজিটিভ হয় তখন কি, তখন হচ্ছে আমার প্রজেক্ট যেটা আছে সেটা অবশ্যই কি অ্যাকসেপ্টেবল, কারণ কি এটা হচ্ছে আমার যেই রিকোয়ার্ড আমার রেট অফ রিটার্ন ছিল সেটা থেকে আমার কি দিবে, একটা মানে গ্রেটার ভ্যালু দিবে যদি আমার এই ভ্যালুটা পজিটিভ হয়। ঠিক আছে, তো এই এক্সাম্পলে দেখেন আমার এখানে যদি ভ্যালুটা পজিটিভ হইতো তার মানে কি আমার রিকোয়ার্ড রেট কত ছিল 10%, তো সেটা থেকে সে কি বড় একটা ভ্যালু সে রিটার্ন করছে, তো তার মানে কি অবশ্যই প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল। যদি জিরো হয় তার মানেও কি এই প্রজেক্টটা অ্যাকসেপ্টেবল, কারণ কি আমার যেই রিটার্ন ছিল, আমার যে মানে যতটুকু রিটার্নে টাকাটা পাওয়ার কথা ছিল সেই রিটার্নে কিন্তু আমি পেয়ে গেছি, আমার প্রফিট না হোক কিন্তু আমার যে রিটার্নে পাওয়ার কথা ছিল সেই রিটার্নে আমি টাকাটা পেয়ে গেছি। আর যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে এই জিনিসটা নট অ্যাকসেপ্টেবল, কারণ হচ্ছে কি যে রেটে রিটার্ন হওয়ার কথা ছিল সেই রেটে রিটার্ন হয় নাই, তার মানে কি হইতেছে আমার এখানে লস হইতেছে, কারণ হচ্ছে আমার কি ধরেন হচ্ছে আমি 1 বছর পর $100 পাচ্ছি। ঠিক আছে, তো 1 বছর পর $100 পাওয়ার মানে হইতেছে সেটা যদি এখন নিয়ে আসি মানে প্রেজেন্টে নিয়ে আসি, প্রেজেন্ট ভ্যালু হিসাব করি, তো সেটা হবে কত, অ্যাপ্রক্সিমেট $89। ঠিক আছে, তো $89 যদি হয়, এখন মনে করেন যে আমার পাওয়ার কথা $89 কিন্তু আমি $89 পাইলাম না, সেটা আমি প্রেজেন্টে নিয়ে আসার ফলে পাইলাম হচ্ছে আপনারা মনে করেন যে $85। ঠিক আছে, তো $4 আমার কি লস না, তো হচ্ছে এই রেট অফ রিটার্নটা তো আমি একসেপ্ট করতে পারবো না। ঠিক আছে, এই কারণে হচ্ছে এই প্রজেক্টটাকে বলা হইতেছে নট অ্যাকসেপ্টেবল, বা হচ্ছে এইরকম কোনো কেস যদি থাকে তখন আপনি সেই প্রজেক্টটাকে কি বলবেন, সেই প্রজেক্ট ডিসিশনটাকে আপনি বলবেন যে নট অ্যাকসেপ্টেবল। বুঝা গেছে নেট প্রেজেন্ট ভ্যালু জিনিসটা কি, আর এটা হচ্ছে পজিটিভ, জিরো বা নেগেটিভ হলে কি হয়। জি স্যার, বুঝছি। একটু জি স্যার। রেসপন্স করেন, কারণ হচ্ছে হ্যাঁ রেসপন্স না করলে আমি আসলে শিওর হইতে পারি না আপনারা বুঝছেন কি বুঝেন নাই। ঠিক আছে, আচ্ছা, তো যদি বুঝতে পারি তাহলে হচ্ছে আমরা একটা ম্যাথ করি। আচ্ছা, এখানে দেখেন ম্যাথটা বোঝার চেষ্টা করেন আগে, এখানে কি বলছে, তো লেস্টার কোম্পানি একটা কোম্পানি, তারা কি বলছে যে 5 বছরের একটা চুক্তিতে একটা ম্যানুফ্যাকচারারকে বলছে যে তুমি আমার একটা কম্পোনেন্টের পার্টস গুলা প্রোভাইড করবে। ঠিক আছে, তো সেই কম্পোনেন্টের পার্টস গুলোর জন্য সে টোটাল কস্ট, ঠিক আছে, সে টোটাল কস্ট কত করতেছে দেখেন এখানে লেখা আছে, কস্ট অফ স্পেশাল ইকুইপমেন্ট হচ্ছে $1,60,000। ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ কস্ট, এই কস্ট দিয়ে সে হচ্ছে কিনবেই, এবং তার এই প্রজেক্টটা রান করার জন্য শুরুতে কি করতেছে, আমি ওয়ার্কিং ক্যাপিটাল লাগতেছে $1,00,000। ঠিক আছে, এবং হচ্ছে 3 বছর পর এখানে দেখেন রিলাইনিং ইকুইপমেন্ট ইন 3 ইয়ার্স, মানে হচ্ছে 3 বছর পর এই ইকুইপমেন্ট গুলাকে আবার একটু মানে মেরামত বা হচ্ছে আমার কিছু পরিমাণ কিছু সরঞ্জামাদি এদিক সেদিক করে বা হচ্ছে এগুলার মেইনটেনেন্সের জন্য কিছু পরিমাণ খরচ হবে, সেটা হচ্ছে কয় বছর পর, 3 বছর পর, এবং সেই অ্যামাউন্টটা কত $30,000। ঠিক আছে, এবং এটার স্যালভেজ ভ্যালু আছে, স্যালভেজ ভ্যালু আমি পাবো কয় বছর পর, 5 বছর পর স্যালভেজ ভ্যালুটা পাবো কত ডলার, $5,000। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমাকে বলেন এই যে 4টা টার্ম পড়লাম, এই 4টা টার্মের মধ্যে কোনটা ইনফ্লো কোনটা আউটফ্লো।
প্রথমে স্যার কস্টটা হইতেছে আউটফ্লো, তারপর হচ্ছে যে সেলভেজ ভ্যালু এটা হচ্ছে ইনফ্লো, হ্যাঁ, আর মাঝখানের দুইটা? তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট যেটা হ্যাঁ, এটা কি ইনফ্লো না আউটফ্লো? ওটা হইতেছে আউটফ্লো, তারপর হচ্ছে স্যার ইকুইপমেন্ট ওইটা আউটফ্লো স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে দেখেন আমার যে কস্ট, ঠিক আছে, স্পেশাল ইকুইপমেন্ট কিনতে যে আমার কস্ট হয়েছে, এটা তো খরচ, আমি তো বুঝতে পারতেছি খরচ, এটা আমার আউটফ্লো, ঠিক আছে। তো তারপর হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল যেটা, সেটা হচ্ছে আমি বুঝতে পারতেছি যে ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, আমার এই ক্যাপিটাল নিয়ে আমার মানে প্রজেক্টটাতে হাতে মানে প্রজেক্টটা হাতে নিলেই আমার কিছু পরিমাণ টাকা শুরুতে ইনভেস্ট করতে হয়, সেটা হচ্ছে আমার ওয়ার্কিং ক্যাপিটাল। তো এটাও আউটফ্লো। এবং হচ্ছে 3 বছর পর আমার মেইনটেনেন্সের জন্য একটা খরচ করতে হইতেছে, যেহেতু খরচ তো সেটাও কি আউটফ্লো। এবং সেলভেজ ভ্যালু হচ্ছে কি 5 বছর পর, মানে যেহেতু এটা 5 বছরের একটা কন্ট্রাক্ট, তো 5 বছর পর আমি যদি এই পার্টস গুলা বিক্রি করে দেই, আমি $5,000 হাতে পাবো। তার মানে শুধুমাত্র এই জিনিসটা হইতেছে আমার কি ইনফ্লো। তো আমি পড়ছিলাম যেহেতু হচ্ছে টিপিক্যাল ক্যাশ ইনফ্লো, টিপিক্যাল ক্যাশ আউটফ্লো, তো এইখানে এই জিনিসগুলো দেওয়া আছে। এই যে দেখেন ওয়ার্কিং ক্যাপিটাল, এটা আমার আউটফ্লো, তারপর হচ্ছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা হচ্ছে রিপেয়ারস এন্ড মেইনটেনেন্স, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। এবং ইনফ্লোতে এই যে সেলভেজ ভ্যালু জিনিসটা ছিল, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু হালকা খেয়াল করলে আমরা বুঝতে পারি যে কোনটা ইনফ্লো কোনটা আউটফ্লো। আচ্ছা, তো এখানে দেখেন তারপরে আবার কি হিসাব দেওয়া আছে, এই চারটা তো আমরা বুঝতে পারছি। এখন দেখেন বাকি তিনটা কি বলছে। এখানে বলছে অ্যানুয়াল ক্যাশ রেভিনিউ এন্ড কস্ট, তার মানে হচ্ছে এখানে আমার বাৎসরিক কি পরিমাণ আমার রেভিনিউ আসতেছে এবং বাৎসরিক কি পরিমাণ আমার খরচ হইতেছে, ঠিক আছে। এই তিনটা হিসাব হচ্ছে আমার বাৎসরিক, ঠিক আছে। তো এখন দেখেন যে বাৎসরিক আমার রেভিনিউ, মানে আমি যে পার্টস গুলা এখানে প্রোভাইড করছে বা হচ্ছে পার্টস গুলো আমি ইউজ করতেছি, সেই পার্টস গুলো থেকে আমি রেভিনিউ কত পাচ্ছি। বছরে রেভিনিউ পাচ্ছি হচ্ছে $7,50,000। এখন আমাকে বলেন এই $7,50,000 কি ইনফ্লো না আউটফ্লো? ইনফ্লো ইনফ্লো স্যার। ইনফ্লো, কারণ হচ্ছে এটা আমি রেভিনিউ, রেভিনিউ মানে হচ্ছে কি আমার এখানে আমি এই প্রোডাক্টটা বা হচ্ছে এই কম্পোনেন্ট থেকে আমি কি পাইতেছি, প্রফিট পাইতেছি, বা হচ্ছে আমি প্রত্যেক বছরে এই ডলার থেকে আমি কি পরিমাণ ইনকাম করতে পারতেছি। তো এই জিনিসটা অবশ্যই আমার কি ইনফ্লো। এবং হচ্ছে এখানে দেখেন কস্ট অফ পার্টস সোল্ড, তার মানে একটা পার্ট, ঠিক আছে, আমার একটা পার্ট তৈরি করতে বা হচ্ছে যেই মানে আমি যেই মানে কম্পোনেন্টটা ইউজ করতেছি সেই পার্টস গুলো আমার তৈরি করতে, পার পার্টস তৈরি করতে আমার $4,00,000 খরচ হইতেছে, ঠিক আছে। তাহলে এই $4,00,000 কি আমার কি এখানে একটা আউটফ্লো বুঝাই যাইতেছে। এবং লাস্টে কি স্যালারিজ শিপিং, মানে হচ্ছে আমরা যেই ম্যান পাওয়ার কাজ করতেছে, তো সেইখানে হচ্ছে আমার কিছু স্যালারি খরচ হবে বা হচ্ছে এটা শিপিং করতে বা হচ্ছে কোন জায়গায় পাঠাইতে আমার একটা খরচ হবে। তো এইটা মিলে হচ্ছে আমার অ্যানুয়ালি যে কস্টটা সেটা হচ্ছে কত, $2,70,000। আচ্ছা, তো এখন হচ্ছে আপনি আমাকে বলেন, তো শুধুমাত্র এটা হচ্ছে আমার ইনফ্লো এবং লাস্টের দুইটা হচ্ছে 4,00,000 এবং 2,70,000, এটা হচ্ছে আমার কি আউটফ্লো। তাহলে হচ্ছে আমি এখন যদি প্রথমটা থেকে লাস্টের দুইটা বিয়োগ করি, তাহলে আমি টোটাল অ্যানুয়াল ইনফ্লোটা পাওয়া যাব না? কারণ জি স্যার। হচ্ছে এই তিনটা হিসাবই হচ্ছে আমার অ্যানুয়াল, ঠিক আছে। তো এখন অ্যানুয়ালি আমার ইনকাম হইতেছে এই অ্যামাউন্টটা এবং কস্ট হইতেছে এই অ্যামাউন্টটা। তো যদি আমি ইনকাম থেকে কস্টগুলা বাদ দিয়ে দেই, তাহলে হচ্ছে আমি অ্যানুয়াল ইনকামটা পাওয়া যাব না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তো সেই কাজটাই আমরা করব। তো এখানে আর দুইটা আর এটার সাথে পয়েন্ট, হ্যাঁ বুঝি না আর আরেকটা এটার সাথে বলুন। $5,000 স্যার যোগ হ্যাঁ, সেটা $5,000 যোগ করব, সেটা কিন্তু অ্যানুয়ালি না। এটা কি আমার অ্যানুয়ালি পাইতেছে, এটা কিন্তু আমি 5 বছর পরে যায় পাবো। এখানে হিসাব হইতেছে শুধুমাত্র অ্যানুয়ালি আমি বুঝছি স্যার। কিগুলা মানে কোনগুলা পাইতেছি। যেহেতু সেলভেজ ভ্যালুটা কি আমি 5 বছর পরে যায় পাইতেছি, তো সেহেতু এটা আমি অ্যানুয়ালি মানে অ্যানুয়ালি হিসাবের সাথে আমি এটা বসাইতে পারতেছি না। বুঝা গেছে? আচ্ছা, তো এখন দেখেন আরেকটা কি বলা হয়েছে যে at the end of 5 years the working capital will be released and may be used elsewhere by Leicester। মানে হচ্ছে 5 বছর পর আমার কি হইতেছে, যে ওয়ার্কিং ক্যাপিটালটা আমার ইউজ করছিলাম সেই ওয়ার্কিং ক্যাপিটালটা আমার কি হইতেছে, রিলিজ হয়ে যাইতেছে। তার মানে কি আমার 5 বছর পর আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল সেই টাকাটাও কি হবে, উঠে আসবে। তার মানে আমি 5 বছর পর এই $1,00,000 ফেরত পেয়ে যাব, ঠিক আছে। এবং কি বলছে যে ডিসকাউন্ট রেট ইউজ করতে বলছে কয় পার্সেন্ট, 10%। এখন বলছে যে কন্ট্রাক্ট থেকে একসেপ্ট করা যাবে কি যাবে না। এখন হচ্ছে আমি এই ম্যাথটা কিভাবে অ্যাপ্রোচ করব, এটা আপনারা একটু বলেন। মানে কিভাবে বুঝবো যে কন্ট্রাক্টটা একসেপ্ট করতে পারবো কি পারবো না?
স্যার ওই যে নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে স্যার নেট নেট প্রেজেন্ট ভ্যালু প্রেজেন্ট ভ্যালুটা হিসাব করব। বের করা লাগবে। এখন হচ্ছে আমার যত ধরনের পজিটিভ হয় বা জিরো হয় তাহলে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, আর নেগেটিভ হলে অ্যাকসেপ্ট করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, একদম কারেক্ট। এখন হচ্ছে আমরা শুরুতে কি করব, যত ধরনের আমার কস্ট ছিল সব কস্টের প্রেজেন্ট ভ্যালু হিসাব করব। তো প্রেজেন্ট ভ্যালুগুলো হিসাব করে আমরা একটা চার্টে প্লেস করব, এবং যত ধরনের আমার ইনকাম আছে সবগুলোর প্রেজেন্ট ভ্যালু হিসাব করব। প্রেজেন্ট ভ্যালু হিসাব করে চার্টে বসাবো, এবং তারপরে কি ইনফ্লো থেকে আউটফ্লো, মানে ইনফ্লো প্রেজেন্ট ভ্যালু থেকে আউটফ্লো প্রেজেন্ট ভ্যালুটা বাদ দিব। বাদ দেওয়ার পর আমি কি পাবো, নেট প্রেজেন্ট ভ্যালু পাবো। এবং নেট প্রেজেন্ট ভ্যালুটা যদি আমার জিরো অথবা হচ্ছে পজিটিভ হয় তখন কি আমার এই কন্ট্রাক্টটা কি অ্যাকসেপ্টেড, আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে আমি কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করব না। বুঝা গেছে? আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমরা এই যে অ্যানুয়াল যে হিসাবটা, এই হিসাবটা করি। দেখেন এখানে দেখেন অ্যানুয়ালি আমার সেলস রেভিনিউ কত ছিল, $7,50,000। ঠিক আছে, এটা আমার কি ছিল, ইনকাম। এবং কস্ট অফ পার্টস সোল্ড ছিল কত, $4,00,000, এবং স্যালারি শিপিং এটা কি ছিল, $2,70,000। এবং 7,50,000 থেকে আমি এই দুইটা অ্যামাউন্ট বাদ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে, কারণ কি এই দুইটা জিনিস কি আমার আউটফ্লো, এই কারণে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করছে, অথবা হচ্ছে আপনারা নেগেটিভ সাইন ইউজ করতে পারেন। তো এখান থেকে এই দুইটা জিনিস বিয়োগ করছি, তার মানে আমি অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো পেয়ে গেলাম। অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো কত হলো আমার, $80,000। ঠিক আছে, এটা তো আপনারা নিজেরাই বলছেন, নিজেরাই বুঝতে পারছেন। তো এখানে আর কোনো সমস্যা আছে? $80,000 কেন হয়েছে, কিভাবে হয়েছে বুঝার? না স্যার, বুঝতে পারছি। না স্যার। এখন দেখেন আমার হচ্ছে যে আউটফ্লো গুলা, তো আউটফ্লো গুলা কি ছিল এখানে, আপনারাই বলছেন যে এখানে আউটফ্লো হইতেছে আমার কি কস্ট অফ স্পেশাল ইকুইপমেন্ট, এটাও আউটফ্লো, ওয়ার্কিং ক্যাপিটাল যেটা রিকোয়ার্ড এটাও আউটফ্লো, এবং রিলাইনিং ইকুইপমেন্ট যেটা 3 বছর পর যেটা আমার মেইনটেনেন্স হচ্ছে এটাও আউটফ্লো। ঠিক আছে, তো এখানে দেখেন আমার হচ্ছে আমি এখানে আউটফ্লো বসাই দিলাম। ইনভেস্টমেন্ট ইকুইপমেন্ট মানে হচ্ছে শুরুতে আমার যে কস্টটা সেটা হচ্ছে আমি কি শুরুতেই করতেছি, মানে কি এখনই করতেছি যেহেতু, সেহেতু হচ্ছে আমার ফ্যাক্টর কত হবে, 1 হবে। ঠিক আছে, 1 বছর পরে করলে না হয় হচ্ছে আমি ভ্যালু ট্যালু বসাইতাম, যেহেতু এখনই করতেছি তার মানে আমার ফ্যাক্টরটা কত হবে, 1। ঠিক আছে, তো 1 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার কত, 1,60,000 যা আছে তাই। এবং ওয়ার্কিং ক্যাপিটাল যেটা 1 লাখ, সেটাও আমি কি এখনই ইনভেস্ট করতেছি, তো এটাও 1 লাখ হচ্ছে কি আমার আউটফ্লো। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে এই দুইটা এখানে বসাইলাম, আরেকটা আউটফ্লো বাকি আছে না, সেটা কি বলতে পারবেন, মনে আছে কারোর? জি স্যার, রিলায়েন্স যে এই যে 3 বছর এখানে যে দেখেন স্যার মেইনটেনেন্স 3 করতে বছর হবে। পর আমার হচ্ছে যে খরচ হবে। মেইনটেনেন্স কস্টটা, এখন হচ্ছে এটা হচ্ছে $30,000টা 3 বছর পর, তার মানে হচ্ছে আমার 3 বছর পর 10% এর যে ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা দিয়ে আমার এটা কি মাল্টিপ্লাই করা লাগবে। এই কাজটাই এখানে করছি। দেখেন এই যে প্রথম দুইটা তো আমি আগেই করছি, এখানে দেখেন রিলাইনিং অফ ইকুইপমেন্ট $30,000, সেটা হচ্ছে 3 বছর পর 3 বছরের যে ফ্যাক্টর সেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, তো মাল্টিপ্লাই করলে এই অ্যামাউন্টটা আসবে। এবং হচ্ছে আমার অ্যানুয়াল নেট ক্যাশ ইনফ্লো যেটা, ঠিক আছে, তো ক্যাশ ইনফ্লোটা আমি কি 5 বছরের জন্য পাবো, $80,000 করে 5 বছরের জন্য পাবো। তো 5 বছরের জন্য যেহেতু এটা হচ্ছে আমার অ্যানুইটি, ঠিক আছে না, কারণ হচ্ছে $80,000 কি আমি ফিক্সড প্রত্যেক বছর বছর পাইতেছি, যেহেতু এটা হচ্ছে আমার অ্যানুইটি, এটা হচ্ছে আমি এই জন্য অ্যানুইটির ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করায় আমার এটা কি যেহেতু ইনফ্লো, সেহেতু হচ্ছে এটা আমি ফার্স্ট ব্র্যাকেট ছাড়া লিখছি। ঠিক আছে, এবং দেখেন আপনার ওই যে বলছিলেন যে স্যালভেজ ভ্যালু বলছিলেন, তো স্যালভেজ ভ্যালু আমি কি $5,000, এবং সেটা পাইতেছি কত, 5 বছর পর। ঠিক আছে, তো 5 বছর পর 10% এর যে ফ্যাক্টর আছে সেটা দিয়ে আমি মাল্টিপ্লাই করে সেটাকে প্রেজেন্টে নিয়ে আসছি, এবং যেহেতু এটা ইনফ্লো এই কারণে আমি হচ্ছে এটাকে ব্র্যাকেট ছাড়া লিখছি। এবং আরেকটা জিনিস বলা ছিল যে 5 বছর পর আমার যে ওয়ার্কিং ক্যাপিটাল ছিল $1,00,000, সেটা হচ্ছে আমার কি উঠে আসবে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে 5 বছর পর যে $1,00,000 আছে সেই জিনিসটা উঠে আসছে, যেহেতু 5 বছর পর পাইতেছি তো এটাকে আমার প্রেজেন্টে নিয়ে আসতে হবে। তো প্রেজেন্টে নিয়ে আসার জন্য আমি হচ্ছে এখানে ফ্যাক্টর ইউজ করছি, এবং এটাও আমার কি এক টাইপের ইনফ্লো। এবং আলটিমেটলি আমি কি করছি, আমার যত ইনফ্লো ছিল এগুলা থেকে আমার যত আউটফ্লো সেগুলা বাদ দিছি, বাদ দেওয়ার পর আমার নেট প্রেজেন্ট ভ্যালু একটা আসছে, এবং দেখা যাইতেছে কি আমার এই নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ একটা ভ্যালু। তার মানে আমি এখন কি বলতে পারি, কি ডিসিশন দিতে পারি, যে আমার যেই প্রজেক্টটা আছে সেই প্রজেক্টের নেট প্রেজেন্ট ভ্যালুটা পজিটিভ, তার মানে হচ্ছে আমি এই প্রজেক্ট বা হচ্ছে এই কন্ট্রাক্টটা অ্যাকসেপ্ট করতে পারি। এখন বলেন যে এই যে মাঝখানে যে স্টেপগুলো করলাম, এখানে কি কারো কোনো বোঝার সমস্যা আছে বা বুঝি না এরকম কিছু হয়েছে? না স্যার, বুঝছি স্যার। সবাই বুঝতে পারছি?
রিলাইনিং অফ জি ইকুইপমেন্ট স্যার বুঝতে পারছি 3 বছর 3 স্যার বছর ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজ জিনিসটা স্যার একটু কনফিউশন আছে। ওয়ার্কিং ক্যাপিটাল রিলিজটা হইতেছে কি, মনে করেন আপনি তো শুরুতে একটা ইনভেস্ট করছেন, ঠিক আছে, তো যখন যত সময় যাবে আপনার সেই প্রজেক্টটা থেকে বা হচ্ছে কোন একটা ব্যবসা আপনি দিছেন, ব্যবসার শুরুতে যে ইনভেস্ট করবেন, তো যত সময় যাবে আপনার কি টাকা উঠে আসবে না? তো আপনি যেই পরিমাণ টাকাটা ইনভেস্ট করছিলেন সেই পরিমাণ টাকাটা তো একটা সময় পর উঠে আসবে, ঠিক না? তো দেখা গেছে কি 5 বছর পর আপনি যেই পরিমাণ টাকাটা ইনভেস্ট করছিলেন সেই টাকাটা 5 বছর পর হচ্ছে মানে আপনার যে প্রজেক্টের লাইফ স্প্যান ছিল সেই লাইফ স্প্যান পর দেখা গেছে আপনার ওই টাকাটা উঠে আসছে, মানে হচ্ছে সেই প্রজেক্ট থেকে আপনার $1,00,000 লাভ হয়েছে, ঠিক আছে? তো $1,00,000 যেহেতু আমার ওয়ার্কিং ক্যাপিটালই ছিল, এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্ট সেম না, তো এই কারণে আমি বলতে পারি যে 5 বছর পর আমার ওয়ার্কিং ক্যাপিটাল যেটা ছিল সেটা হচ্ছে আমার উঠে আসছে, ঠিক আছে? তো এই জিনিসটাই বলা হয়েছে। জি স্যার। আচ্ছা, তো বুঝা গেছে নেট প্রেজেন্ট ভ্যালু আমরা বুঝতে পারছি। এই টাইপের যদি ম্যাথ আসে তাহলে পারবেন না? স্যার জি স্যার। আচ্ছা, জি স্যার পারবো। তো এখন হচ্ছে দেখেন ইনশাআল্লাহ। মেরিটস এন্ড ডিমেরিটস অফ এনপিভি। তো এই জিনিসগুলো আসলে একটু নিজে নিজে পড়েন, কারণ হচ্ছে এখানে আসলে পড়ানোর কিছুই নেই। তো জাস্ট ডিমেরিটস গুলো আমি একটু বলি। মেরিটস তো হইতেছে এটা টাইম ভ্যালু অফ মানি মানে, ঠিক আছে, মাইনা চলে, তো এটা তার একটা মেরিট। তারপরে হচ্ছে এটা কি আমার টোটাল বেনিফিট, যেটা আমি প্রপোজাল থেকে যে যত ধরনের আমার বেনিফিট আছে সবগুলো আমি ইউজ করতে পারি, ঠিক আছে, যেহেতু হচ্ছে আমার লাভ হইতেছে, প্রফিট হইতেছে, আমি হিসাব করতে পারি। আবার হচ্ছে আমার টোটাল যে টাকা যে রিটার্নটা সেই রিটার্নটা উঠে আসতেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমার প্রজেক্ট গুলা চুজ করার এটা হচ্ছে একটা বেস্ট মেথড। তারপর হচ্ছে আমার মানে ওয়েলথ আমার কিভাবে মানে আমার ম্যাক্সিমাইজ করার জন্য বা হচ্ছে আমার ওয়েলথটা এনশিওর করার জন্য বা ওয়েলথ যেটা আমার আসতেছে বা হচ্ছে আমার যে প্রফিটটা আসতেছে এটা অ্যাচিভ করার জন্য এটা আমার অনেকভাবে হেল্প করে। এবং এটা শুধু ডিমেরিট গুলো হচ্ছে এটা ক্যালকুলেট করা একটু কঠিন, ঠিক আছে। ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমার মানে দিয়ে দেওয়া লাগে, ডিসকাউন্ট ফ্যাক্টর না দিয়ে দিলে আমি হিসাব করতে পারি না। আর হচ্ছে কি মানে যদি আমার প্রজেক্টের ইফেক্টিভ লাইফটা ডিফারেন্ট হয়, মানে হচ্ছে প্রজেক্ট যদি আমার এখানে তো আমি কি হিসাব করছি 5 বছরের জন্য হিসাব করছি, ঠিক আছে। এখন যদি আমার ডিফারেন্ট প্রজেক্ট লাইফ থাকতো, ঠিক আছে, ধরেন 3 বছর এইটা 3 বছর পর্যন্ত হইতো, এটা 2 বছর পর্যন্ত, মানে আলাদা আলাদা মানে আমার লাইফ স্প্যান হইতো, তখন এই জিনিসটা কি আমার তখন এই মানে এনপিভি মেথডটা সুইটেবল হইতো না, ঠিক আছে। তখন এই জিনিসটা আবার অন্যভাবে হিসাব করা লাগতো। তো মেরিটস এন্ড ডিমেরিটস গুলো পড়তে পারেন, এটা 2 নাম্বার বা 3 নাম্বারের জন্য আসতে পারে পরীক্ষায়। তো আমরা নেক্সটে চলে যাই। তো নেক্সট টার্মটা হচ্ছে আমার ইন্টারনাল রেট অফ রিটার্ন, ঠিক আছে। তো ইন্টারনাল রেট অফ রিটার্ন জিনিসটা কি, ঠিক আছে। তো এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন জিনিসটা হচ্ছে আর কিছুই না, আপনি হচ্ছে কি করছেন, ক্যাশ ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে ক্যাশ আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালুটা কি করছেন, বাদ দিছেন, এবং বাদ দেওয়ার ফলে যেটা পাইছেন সেটাই হইতেছে কি আমার নেট প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। এখন মনে করেন আপনার নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে। তো হচ্ছে আপনি কি করছেন যে আপনার ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে আউটফ্লোর প্রেজেন্ট বাদ দিছেন এবং সেই কারণে নেট প্রেজেন্ট ভ্যালু 0 হয়েছে। এখন হচ্ছে যেই রেট অফ রিটার্ন মানে হচ্ছে আর এর যে ভ্যালু, যেই রেট অফ রিটার্নের জন্য আপনার এই এনপিভি এর ভ্যালু বা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু 0 হবে, সেই রেট অফ রিটার্নকে বা সেই আর এর ভ্যালুকে আমরা বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। বুঝা গেছে? আমি আরেকবার রিপিট করতেছি, বুঝা ট্রাই করেন। যে হচ্ছে আমার প্রথমে তো নেট প্রেজেন্ট ভ্যালু আমি বের করতেছি, ঠিক আছে। নেট প্রেজেন্ট ভ্যালু কিভাবে বের করে, ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু বিয়োগ করলে যে ভ্যালুটা পাইতেছি সেটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু। এবং যদি ইনফ্লোর রেট অফ মানে ইনফ্লোর প্রেজেন্ট ভ্যালু থেকে আউটফ্লোর প্রেজেন্ট ভ্যালু বিয়োগ দেই এবং সেখানে যদি বিয়োগফল 0 হয়, তখন আমার যেই আর এর ভ্যালুর জন্য এই এনপিভি এর ভ্যালু বা হচ্ছে এই নেট প্রেজেন্ট ভ্যালু 0 হইছে, সেই আর এর ভ্যালুকে আমি বলতেছি ইন্টারনাল রেট অফ রিটার্ন। বুঝা গেছে? জি স্যার বুঝে গেছি। তার মানে হচ্ছে আমার যেই আর এর সোজা বাংলা কথা হচ্ছে যেই আর এর ভ্যালুর জন্য আমার এনপিভি এর ভ্যালু 0 হবে, ঠিক আছে। তো সেই আর এর ভ্যালুটাকে আমি কি বলবো, ইন্টারনাল রেট অফ রিটার্ন। একটা ম্যাথ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন তো এখানে কি বলছে, একটা নতুন মেশিন কিনছে তারা $1,04,320 দিয়ে, ঠিক আছে। এবং এটা থেকে আমি প্রত্যেক বছর $20,000 কি পাবো, রিটার্ন পাবো বা হচ্ছে ইনকাম পাবো, ঠিক আছে। এবং এটার লাইফ স্প্যানটা হচ্ছে 10 বছর, ঠিক আছে। তো
তো এখন ইন্টারনাল রেট অফ রিটার্নের জন্য যে পিভি ফ্যাক্টর, ঠিক আছে, পিভি ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে এটা। এটা কিন্তু ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার ফর্মুলা না, একটু খেয়াল করেন। এটা হচ্ছে পিভি ফ্যাক্টর বা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর বের করার ফর্মুলা ইন্টারনাল রেট অফ রিটার্নের জন্য। এটা কি ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড, ঠিক আছে। ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড মানে হচ্ছে এই অ্যামাউন্টটা, যে পরিমাণ অ্যামাউন্ট আমি ইনভেস্ট করছি, এবং নিচে কি নেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো, মানে হচ্ছে আমার যে পরিমাণ ক্যাশ আমার অ্যানুয়ালি কি হইতেছে, ফ্লো হইতেছে। তো সেটা যদি আমি ডিভাইড করে দেই, এখানে হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট এবং এখানে হচ্ছে আমার অ্যানুয়াল ক্যাশ ফ্লো, তো আমি এইখানে একটা ফ্যাক্টর পেয়ে যাইতেছি, ঠিক আছে। এখন আমি চার্টে মিলায় দেখব যে এই ফ্যাক্টরটা কত পার্সেন্টের জন্য আমি পাইতেছি, ঠিক আছে। তো এখন আমার যেহেতু আমার ওয়ার্কিং লাইফটা কত 10 বছর, ঠিক আছে, এবং আমার এই জিনিসটা, তো আমি 10 বছরের রোতে দেখব যে এই ভ্যালুর কাছাকাছি কোথায় আছে, ঠিক আছে। তো 10 বছরের রোতে আমি দেখলাম যে পারফেক্ট এই ভ্যালুটা আমি পেয়ে গেছি কত পার্সেন্ট রেটে, 14%। তো তার মানে আমরা বলতে পারি যে এইখানে ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে আমার 14%। এবং এটা অবশ্যই অ্যানুইটির টেবিলে দেখতে হবে, কারণ কি আমার এখানে $20,000 কি পার ইয়ারে আমার কি ফিক্সড অ্যামাউন্ট না, তো সেহেতু আমি কি অবশ্যই অ্যানুইটির টেবিলে দেখব। এখন হচ্ছে 10 বছরের বরাবর দেখব যে আমার এই ভ্যালুর আশেপাশে কোন ভ্যালুটা আছে, ঠিক আছে। তো যেহেতু এই ভ্যালুটাই সরাসরি পেয়ে গেছি, এবং কোন রেটের জন্য, 14% রেটের জন্য, তো 14% রেটের জন্য আমি যেহেতু এই ভ্যালুটা পাইছি, সেহেতু 14% বা হচ্ছে এই 14% রেটটাই হইতেছে আমার কি ইন্টারনাল রেট অফ রিটার্ন। সোজা বাংলা কথা, এই রেটের জন্যই এনপিভিটা 0 হবে। বুঝা গেছে? জি স্যার, বুঝে গেছি। জি স্যার। আচ্ছা, এখন হইতেছে টাইম তো প্রায় শেষ হয়ে আসছে, আপনারা একটু কষ্ট করে আরেকবার জয়েন দেন, আর 5 মিনিটের মতো ক্লাস নেব, বেশি নিব না। তো একটু কষ্ট করে আপনারা একটু আবার জয়েন দেন, ঠিক আছে। আমি এই মিটিংটা এন্ড করে দিতেছি। ওকে।